আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসসি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারি বিকাশ এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের স্পেশাল 11 নাম্বার লেকচার। আজকে এই স্পেশাল 11 নাম্বার লেকচারটা একটু স্পেশাল বেশি, কারণ আমাদের সৃজনশীল পরীক্ষাতে বঙ্গভঙ্গের হ্রদের কারণটা গহনঙে লিখতে হয়। গণঙে মাঝে মধ্যে প্রশ্ন হয় বঙ্গভঙ্গের কারণ কী ছিল, সে আলোকে উদ্দীপকটা বিশ্লেষণ করো। তো এখন আমরা বঙ্গভঙ্গ হ্রদের কারণটা বিশ্লেষণ করব। আচ্ছা, বঙ্গভঙ্গ হ্রদ বলতে কি বোঝায়? মানে বঙ্গভঙ্গ যে নিয়মটা ছিল সেই নিয়মটা ভেঙে যায়, বাতিল হয়ে যায়। হ্রদ বলতে বোঝায় বাতিল হয়ে যাওয়া। কথা কি বুঝছো যা বলছি? হ্রদ বলতে বাতিল হওয়াকে বোঝায়। কথা বলে একটু রেসপন্স করো। সিয়াম, শামীম, স্বর্ণালী কথা বললো। হ্রদ বলতে বাতিল হওয়াকে বোঝায়। বুঝতে পারছো কথাটা? আচ্ছা, তো এখন আমাদের বঙ্গভঙ্গ হয়েছিল অনেক কারণে। আমরা দেখেছিলাম 4টা কারণ ছিল: সামাজিক, তারপর হচ্ছে অর্থনৈতিক, তারপর হচ্ছে প্রশাসনিক, অনেকগুলো কারণ ছিল। তো বঙ্গভঙ্গ হওয়ার পরে এমন অনেক ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতে করতে বঙ্গভঙ্গের সিস্টেমটা বাতিল করে দেয়, এই জন্য রদ হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায় আর কি। অর্থাৎ আলাদা হয়ে গেছিলো দেশগুলো, এখন আবার একত্রিত হয়ে যায়। তো কেন হয় সেটা আমরা আজকে 11 নম্বর লেকচার দেখব। তো দেখো আমরা পড়তেছি, পূর্ববঙ্গের জনগণের জন্য বঙ্গভঙ্গ ছিল এক ঐতিহাসিক ঘটনা। বাংলা প্রদেশ বিভক্ত করার ফলে ঢাকা পূর্ববঙ্গের প্রশাসনিক কেন্দ্রে পরিণত হয়। অর্থাৎ যখন বঙ্গভঙ্গ করা হলো তখন ঢাকাই ছিল পূর্ববঙ্গের রাজধানী। অর্থাৎ ঢাকাকে কেন্দ্র করেই পূর্ববঙ্গের মানুষ জীবনযাত্রার মান উন্নয়ন করত। এই কথাটাই বলছি এতটুকু লাইনে। কথা কি বুঝছো? কথা বইল, রেসপন্স করো। রেসপন্স করতে হয় ভয়েসে, হ্যাঁ ভয়েসে কথা বলো। আমি যেটা বললাম কথাটা বুঝতে পারলা কিনা? আচ্ছা, এরপর যাই নেক্সট। তো বঙ্গভঙ্গের পরপরই ঢাকায় নতুন নতুন সুরম্য অট্টালিকা, মানে নতুন নতুন বিল্ডিং তৈরি হয়, হাইকোর্ট তৈরি হয়, সেক্রেটারিয়েট তৈরি হয়, আইন পরিষদ ভবন তৈরি হয়, কার্জন হল ইত্যাদি নির্মিত হয়। অর্থাৎ বঙ্গভঙ্গের ফলেই ঢাকার চেহারাটাই পাল্টে যায়, একবার নতুন চেহারা হয়ে ওঠে। ওকে, মনে রাখবা। তো লর্ড কার্জন স্বয়ং ঢাকায় এসে ঢাকাকে নতুন শাসন বিভাগীয় এককের কেন্দ্রবিন্দু বলে ঘোষণা করেন। যখনই বঙ্গভঙ্গ হয়ে যায় তখনই লর্ড কার্জন যে ছিল, তো উনি ঢাকায় এসে সবাইকে বলে যে এখন থেকে এই প্রদেশটা হচ্ছে আলাদা, এখন থেকে সবাই আলাদাভাবে স্বাধীনভাবে চলাচল করবা, মুসলিমরা স্বাধীনভাবে জীবনযাপন করবা। অর্থাৎ লর্ড কার্জন ঢাকাবাসীকে সবাইকে বলে দেয় যে আপনারা এখন নিঃস্বাধীন চলাচল করতে পারবেন, নিঃস্বাধীন শাসন কাজ পরিচালনা করতে পারবেন। কার্জন স্যার জোসেফ ব্যামফিল্ড ফুলারকে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত করেন। আচ্ছা, একটু স্পিকার মিউট রাখতে হবে কষ্ট করে। আমাদের বঙ্গভঙ্গ হওয়ার পরে পূর্ববঙ্গে যে লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত হন তার নাম কি ছিল? স্যার জোসেফ ব্যামফিল্ড ফুলার। উনি ছিল আমাদের লেফটেন্যান্ট গভর্নর, মনে রাখবা। পূর্ববঙ্গের জনগণ নতুন উদ্দীপনা নিয়ে নিজেদের ভাগ্য উন্নয়নে ব্রতী হয়। যখনই বঙ্গভঙ্গ হয়ে যায় পূর্ববঙ্গের মানুষরা খুশি যে হ্যাঁ আমরা এখন আলাদা হয়ে গেছি, আমাদের আর অত্যাচার করতে পারবে না তেমন, আমাদের আর শোষণ করতে পারবে না তেমন, আমরা কি নিজের স্বাধীন মতো চলাচল করতে পারবো, নিজের জীবন নিজে করতে পারবো, সুন্দর হয়ে উঠবে আমাদের পরবর্তী জীবন। এই জন্যই তারা কি ছিল, পূর্ববঙ্গের জনগণরা ছিল আরও খুশি। কথা কি বুঝছো এতটুকু? সবাই রেসপন্স করতে হবে। স্বর্ণালী, শামীম, আচ্ছা থ্যাংক ইউ। তো এবার আমরা যাই নেক্সট পরবর্তী অংশে। তো কিন্তু অরিচেই মানে খুব তাড়াতাড়ি বঙ্গভঙ্গের তীব্র বিরোধিতা শুরু হয়। অর্থাৎ খুব শীঘ্রই বঙ্গভঙ্গ বাতিল করার জন্য কিছু স্বার্থলোভী মানুষ মানে ষড়যন্ত্র শুরু করে বঙ্গভঙ্গকে বাদ দিতে। বাংলা জাতীয়তাবাদী নেতৃবৃন্দ বঙ্গভঙ্গকে হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি এবং জাতীয়তাবাদী আন্দোলন নস্যাতের ষড়যন্ত্রে বলে আখ্যায়িত করেন। অর্থাৎ বাংলার কিছু মানুষ এই কাজটা করেন। তারা একে অন্যায় ও অযৌক্তিক বলে বর্ণনা করেন। অর্থাৎ
দেশে কিছু কিছু মানুষ থাকে যারা মানুষের ভালো দেখতে পারে না। তো যখন বঙ্গভঙ্গ হয়েছিল তখন দেশে সেই কিছু কিছু মানুষ তাদের হিংসার কারণে এই বঙ্গভঙ্গের প্রতি একটা ষড়যন্ত্রের চক্র তৈরি হয়। অর্থাৎ সেই কিছু কিছু হীনমন্যস্ক মানুষ মনে করতেছে যে বঙ্গভঙ্গ হইলে তাদের স্বার্থ হাসিল হবে না, তারা নিজেরা আগের মতোই শোষণ করতে পারবে না। তো তারা চিন্তা করে বলতেছে যে বঙ্গভঙ্গ হচ্ছে একটা অযৌক্তিক বিষয়, অন্যায়ের বিষয়। এই কথাটা মানুষকে ভুলভাল বোঝানো হচ্ছে। অর্থাৎ যারা ষড়যন্ত্রকারী তারা মানুষকে ভুলভাল বোঝাচ্ছে যাতে করে বঙ্গভঙ্গ বাতিল হয়ে যায়। কথা কি বুঝছো? রেসপন্স করে এতটুকু কথা বলো। আচ্ছা, এরপরে রাজনৈতিক ও বুদ্ধিজীবীদের অনেকে বলেন বঙ্গভঙ্গের অর্থ হচ্ছে মাতৃভূমিকে বিভক্ত করা। অর্থাৎ রাজনীতিবিদ বুদ্ধিজীবীরা তারা বলতে থাকে, সাধারণ মানুষকে বোঝায় আর কি, মিথ্যা বোঝায় আর কি, মিথ্যা সান্ত্বনাতে বোঝায় যে এই যে তোমরা বঙ্গভঙ্গ করলা, এটা কিন্তু মাতৃভূমিকে দুই ভাগ করার মতো কাজ হইল, মাকে টুকরা করা, দুই টুকরা করা ওকে বোঝানো হয়। তো এরকম ভুলভাল বোঝাচ্ছে। তো এর ফলে কি হয়েছে, এর ফলে আচ্ছা একটু এটা আমি একটু ঠিক করে নিই পরের পেজে। তো বলতেছি এর ফলে মাতৃভূমি কি হয়েছে, কলঙ্কিত হয়েছে। অর্থাৎ ওই বুদ্ধিজীবী শিক্ষক যারা ছিল তারা আসলে মানুষদেরকে মিথ্যা একটা কথা দিয়ে ভুলভাল বুঝাচ্ছে যে তোমরা তো বঙ্গভঙ্গ করে লাফাচ্ছ, এই বঙ্গভঙ্গ করা মানে হচ্ছে মাতৃভূমিকে দুই ভাগ করা, মাকে দুই টুকরা করা, যেটা একটা কলঙ্কিত জিনিস, কলঙ্কের দাগ রয়ে যায় জীবনের মধ্যে। তো স্যার সুরেন্দ্রনাথ ব্যানার্জি, শ্রী অরবিন্দ ঘোষ, শ্রী বিপিন চন্দ্রপাল, দাদাভাই নওরোজি প্রমুখ বিশিষ্ট নেতা বঙ্গভঙ্গের পরিকল্পনাকে অযৌক্তিক ও অপমানজনক বলে আখ্যায়িত করেন। অর্থাৎ হিন্দু সম্প্রদায়রা এই বঙ্গভঙ্গের প্রতি কী হয়, বিরোধিতা শুরু করেন। ধীরে ধীরে এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে ওঠে। আন্দোলনকারীরা বঙ্গভঙ্গের বিরুদ্ধে পর্যায়ক্রমে দুই ধরনের পদক্ষেপ নেয়, যথা ক ব্রিটিশ পণ্য বর্জন তথা স্বদেশী আন্দোলন, এবং খ ইংরেজ সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন ও হামলা। অর্থাৎ যারা দুষ্টু চক্রান্তকারী লোক ছিল, যেমন দেশে বুদ্ধিজীবী ছিল এবং এর মধ্যে অনেকগুলো হিন্দু সম্প্রদায় ছিল, তারা চিন্তা করলো যে যে কোনোই হোক বঙ্গভঙ্গকে বাতিল করতে হবে। এই জন্য তারা দুইটা প্ল্যান করছিল, পরিকল্পনা করছিল। এর মধ্যে একটা ছিল ব্রিটিশ পণ্য বর্জন। অর্থাৎ এই হিন্দু সম্প্রদায়ের সবাই বলতেছে যে বঙ্গভঙ্গ রোধ করতে আমাদের ব্রিটিশ যে ছিল পণ্য ছিল এই ভারতবর্ষে আসতো, সেগুলো আমরা বয়কট করব, সেগুলো আমরা কিনবো না। যার ফলে ব্রিটিশ সরকার কি হবে, অর্থনৈতিকভাবে একটা লোকসানে পড়বে। তো ব্রিটিশ সরকার যদি লোকসানে পড়ে যায় তাহলে অবশ্যই আমাদের কি করবে, আমাদের যে মতামত সেই মতামত গ্রহণ করবে। অর্থাৎ বঙ্গভঙ্গ বাতিল করতে চাই সেই বিষয়ে ব্রিটিশ সরকার কি করবে, একটা নীতিমালা প্রণয়ন করবে বা রাজি হবে আমাদের কথায়। এই জন্য ব্রিটিশের সকল পণ্য বর্জন করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করা হয়, যেটাকে বলা হয় স্বদেশী আন্দোলন। কথা কি বুঝতে পারছো সব? এতটুকু দুষ্ট চক্র এই কাজটা করতেছে যে কীভাবে বঙ্গভঙ্গ রোধ করবো, এই জন্য ব্রিটিশ পণ্য বর্জন করার পদক্ষেপ করলো। এছাড়া যে কাজটা করলো যে ইংরেজি সরকারি কর্মকর্তা কর্মচারী যারা কাজ করতো ভারতবর্ষে তাদের উপর হামলা করে তাদেরকে ছেড় দেয় যে তোমাদেরকে আমরা আর চাই না ভারতবর্ষে, তোমরা নিজ দেশে চলে যাও। তাদেরকে আক্রমণ করে, কেন আক্রমণ করে, যাতে করে তাদের আক্রমণে এই ব্রিটিশ সরকার এই দেশের হিন্দু সম্প্রদায়কে হিন্দু সম্প্রদায়ের যে মতামত সেই মতামত বোঝার চেষ্টা করে যে কী কারণে তারা আমার ব্রিটিশ নাগরিকদের উপর হামলা করতেছে। অর্থাৎ ওই যে বঙ্গভঙ্গ যে বাতিল করতে চায় এই বিষয়টা বোঝানোর জন্যই ইংরেজ কর্মচারীদের উপর কী করতেছে, এই হিন্দু সম্প্রদায়রা হামলা করে, ছেড় দেয়, যাতে করে ব্রিটিশ সরকারেরা বুঝে যে হ্যাঁ বঙ্গভঙ্গ এটা বাতিল করতে হবে। এই দুইটা পয়েন্ট ভালো করে মুখস্থ করবা, সৃজনশীলের জন্য লাগবে। কথা কি বুঝতে পারছো এতটুকু? কথা বলো। আচ্ছা, এরপরে ব্রিটিশ পণ্য বর্জনের মাধ্যমে ব্রিটিশ মিল মালিক তথা সরকারের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়। সারা ভারতবর্ষে জাতীয়তাবাদের জয়গান শুরু হয় এবং জনগণ প্রচণ্ড বিক্ষোভে ফেটে ওঠে। পত্রপত্রিকায় চরম উত্তেজনার খবর ও সম্পাদকীয় লিখিত হতে থাকে। অর্থাৎ এই খবরগুলো সারা ভারতবর্ষে ছড়িয়ে যায় যে ভারতবর্ষে কোনো ব্রিটিশ পণ্য থাকবে না, ব্রিটিশ পণ্য বর্জন করা হলো, বয়কট করা হলো, এগুলো খবরের পত্রিকায় ছাপা হতে থাকে। ধীরে ধীরে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ব্রিটিশ খেদাও আন্দোলন নামে
পরিণত হয়। দেখছো কোথায় গিয়ে দাঁড়াইছে? আমাদের এই হিন্দু সম্প্রদায় এতটাই ছিল বুদ্ধিমান, তারা বঙ্গভঙ্গ বাতিল করতে গিয়া ব্রিটিশদেরকে খেদাও এই আন্দোলন শুরু করছে, যাতে করে ব্রিটিশরা ভয়ে এই বঙ্গভঙ্গ বাদ দিয়ে দেয়। কারণ ব্রিটিশরাই কিন্তু বঙ্গভঙ্গ করছে এই দেশে, যার ফলে হিন্দুরা আলাদা হয়ে যায়, মুসলমান আলাদা হয়ে যায়। কিন্তু কিছু কিছু স্বার্থলোভী হিন্দু সম্প্রদায় ছিল, তারা এটা পছন্দ করে না বিদায় এই ব্রিটিশদেরকে করতেছিল, ফোর্স করতেছিল যে এই বঙ্গভঙ্গ রোধ করতে হবে, বাদ দিতে হবে, আদারওয়াইজ আমরা তোমার পণ্য বর্জন করব, অর্থাৎ তোমাদেরকে আমরা কি করব, দেশ থেকে বিতাড়িত করব। তো এই জন্যই মনে রাখবা যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন আস্তে আস্তে কোথায় গিয়ে যায়? ব্রিটিশ খেদাও আন্দোলনে গিয়ে যায়। কথা কি বুঝছো যা বলছি? কথা বইলো। আচ্ছা, এটা আমাদের দেশে বর্তমান দেশের সাথেও কিন্তু তোমার রিলেটেড। কীভাবে রিলেটেড? এই যে আমাদের বর্তমানে এই পরিস্থিতির মধ্যে যে কোটা আন্দোলন হচ্ছিল, তো আমাদের প্রথমে কিন্তু আন্দোলন ছিল কোটা নিয়ে। তো এই কোটা নিয়ে আন্দোলন করতে 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 এক পর্যায়ে এর চূড়ান্ত ফলাফল কি হয়েছে? দেশ সংস্কার হয়ে গেছে। বুঝতে পারছো বিষয়টা? শুরু হয়েছে কোটা দিয়ে, কিন্তু কোটা সংস্কার করতে করতে এখন কি হয়ে গেছে? দেশ সংস্কারই হয়ে গেছে। তার মানে এই ঘটনাটাই ঘটছে ভারতবর্ষে, যে বঙ্গভঙ্গ সংস্কার করতে করতে ব্রিটিশ খেদাও এই সংস্করণটাও শুরু হয়ে গেছে। এবার বুঝতে পারছো? এই উদাহরণটার মাধ্যমে কি বুঝতে পারছো কিন্তু আমাকে জানাও। ওকে, এরপরে অবস্থা দৃষ্টে ব্রিটিশ সরকার আতঙ্কিত হয়ে ওঠে যখনই দেখতেছে ব্রিটিশ খেদাও আন্দোলন করতেছে ভারতবর্ষ। ব্রিটিশ সরকার তো মাথায় হাত, আল্লাহ কি হচ্ছে এখন। তো কলকাতা কেন্দ্রিক রাজনৈতিক নেতৃবৃন্দ ও বুদ্ধিজীবীরা বঙ্গভঙ্গের পরিকল্পনাকে ব্রিটিশ সরকারের ভারতবাসীকে বিভক্ত করে শাসন করার কৌশল বলে উল্লেখ করেন। প্রচণ্ড আন্দোলনের মুখে ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হয়। অর্থাৎ যখনই বঙ্গভঙ্গ বাতিল হবে, আদারওয়াইজ ব্রিটিশ চলে যাও, এই আন্দোলন জোরদার হচ্ছিল বেশি বেশি। এমন একটা অবস্থায় ব্রিটিশ সরকার আর শেষ পর্যন্ত টিকে থাকতে পারে নাই। তারা ভয় পেয়ে শেষ পর্যন্ত এই বঙ্গভঙ্গ বাতিল করার জন্যই সিদ্ধান্ত নিয়ে নেয়। অর্থাৎ বঙ্গভঙ্গ বাদ করার জন্য তারা স্বীকৃতি জানায়, বাধ্য হয় বঙ্গভঙ্গ বাতিল করতে। কথা কি বুঝছো? ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ রুহি, জয়েন করছো। এবার বুঝতে পারছো এক পর্যায়ে কি হয়? ব্রিটিশ সরকার নতি স্বীকার মানে হার স্বীকার করে নেয় যে হ্যাঁ ঠিক আছে, বঙ্গভঙ্গ আমরা বাদ করে দিব। এই হচ্ছে চূড়ান্ত বিষয়টা। কথা কি বুঝতে পারছো কিনা এটা আমাকে জানাও, রেসপন্স করো। আচ্ছা, এরপরে 1911 সালে ডিসেম্বর মাসে দিল্লির দরবারে সম্রাট পঞ্চম জর্জের রাজ্যাভিষেক উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করা হয়। অর্থাৎ ব্রিটিশ সরকাররা একটা আনুষ্ঠানিক উদযাপনের মাধ্যমে এই বঙ্গভঙ্গের পুরো সিস্টেমটা বাতিল করে দেয়। আমার বইটা পেতে পারছো নি? কেমন তোর? কেমন? এটা দি কেমন? তোমার বই কোন লেখকের বই? এটা তো 14 জানুয়ারি সম্পর্কে লেখা আছে। আর এই জায়গা দিয়ে নাই। কি বলছে ওই জায়গায়? ওই জায়গায় আছে 1910 সালে 14 জানুয়ারি সন্ত্রাসীদের হাতে পুলিশে ডিআইজি খান বাহাদুরের শামসুল আলম গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই জায়গা তো দেখি এটা নাইগা। কোন লেখকের বই তো? এটা তো হচ্ছে আমার অক্ষরপত্র। তোমারটা কোন লেখকের বই? এটা হলো মোজাম্মেল। প্রকাশনী কি? আচ্ছা বলি, শোনো, কথা হচ্ছে যে কিছু কিছু বইতে আমার একটু ব্যতিক্রমভাবে উপস্থাপন করা থাকে, স্বাভাবিক। তো তুমি মেইন পয়েন্টটা যদি বুঝতে পারো, সেই মেইন পয়েন্টটা বুঝতে পারলে হবে। তোমার মনে করো যে সালটা মিলতেছে না, তাই তো? সালটা হচ্ছে 1911 বলছে, আর তোমার ওটা বলছে কোনটাতে? না, এই জায়গার ক্যাটাগরি অনেক কিছুই মিলে না, মানে অনেক পড়া এটাই আলাদা, ওটাই আলাদা। হ্যাঁ, মনে করো যে আমার কলেজে অক্ষরপত্রর বই কিনতে হয়েছে। অক্ষরপত্র আসলে কি মনে করো যে অক্ষরপত্রটা আমি দেখলাম, অক্ষরপত্র হচ্ছে তোমার অনেকটা সাজিয়ে গুছিয়ে লেখা, তো এই বইটা একটু ভালো লাগছে বেশি, এই জন্য আমি অক্ষরপত্র ফলো করে পড়াচ্ছি। তবে পড়ো, বই পড়লে তো সমস্যা নেই।
হুম হুম। কি কইছে? হ্যাঁ, অক্ষর পড়তে মোটামুটি আর কি সাজানো গোছানো থাকে, তো জন্য এটা একটু পড়লে ভালো হয়। তারপরও পড়ো, সমস্যা নেই সোনালি। তুমি তোমারটা পড়ো, আমি আমারটা পড়ে বুঝা দিই। টপিকটা বুঝতে পারলেই হবে। যদি কোনো ব্যতিক্রম আসে আমাকে ছবি তুলে দিবা, বলো স্যার আমার বইতে এই লেখা আছে, তো আমি এটা কীভাবে পড়বো। আমাকে হোয়াটসঅ্যাপে জানা দিবা, ইনবক্সে পার্সোনালি বলে দিবা, আমি বুঝা দিব। তেলে অতটুকু পড়তে হবে কি হবে না এটা আমি বলে দিলেই হবে। আর যখন সৃজনশীল প্র্যাকটিস করবা তখন তো বুঝবাই উত্তরগুলোতে কী কী লেখা থাকবে। কথা বুঝছো না সোনালি এখন? ইয়েস স্যার। ওকে, তো এখন বলি, এতটুকু আমরা বুঝলাম। বাড়ির কাজটা হচ্ছে গিয়ে এই বঙ্গভঙ্গের রথ, এই রথটুকু সম্পূর্ণটা মুখস্থ করে খাতায় লিখতে হবে। বঙ্গভঙ্গের রথের কারণটা কী ছিল শুরু থেকে শেষ পর্যন্ত পড়বা, যতটুকু মুখস্থ রাখতে পারবা, বিশেষ করে পয়েন্টগুলো মুখস্থ রাখবা। আর বাকিগুলো এমনিতেই লিখতে পারবা, একটু সুন্দর করে পড়লে মনে রাখবা বা মনে থাকবে, লিখতে পারবা। এটাই বাড়ির কাজ থাকবে। রুহি, শুনতেছো আমার কথা? রুহি, তোমার কথা বললো। বাড়ির কাজ হচ্ছে বঙ্গভঙ্গের রথ। জি স্যার, শুনতে পাইছি। হ্যাঁ, জি স্যার। বাড়ির কাজ হচ্ছে এই যে বঙ্গভঙ্গের রদ এর কারণ, এই কারণটুকু ভালো করে আচ্ছা। রিডিং পড়ে, না বুঝলে ক্লাস রেকর্ড দেখে নিও। আর তারপর না বুঝলে আমাকে জানাও। এটা লিখতে হবে, এই ক আর খ সহ লিখতে হবে, মেইন পয়েন্ট এটা, আর বাকি নিচেটা লিখতে হয়ে যাবে। সৃজনশীলে লিখতে হবে, তো এই জন্য আর কি। আচ্ছা। থ্যাংক ইউ। আর চেষ্টা করো এরপর থেকে ক্লাসটা নিয়মিত তাড়াতাড়ি করার জন্য। আর উল্লাপুর জয়েন করছো, এখন ক্লাস তো শেষ হয়ে যাচ্ছে, রাত 11টা 15-তে ইংরেজি ন্যারেশন ক্লাস আছে, থাইকো সবাই। তো আজকের মতো 11 নম্বর ক্লাস এখানেই কমপ্লিট। আল্লাহ হাফেজ।